গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিকে এবারে ৮৫,০০০ টাকা করে দেবে বলে ঘোষণা করেছেন এবং এও জানিয়েছেন অগ্রিমভাবে যে আগামী বছর থেকে ১,০০,০০০ টাকা করে দেওয়া হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? একটা একটা রাজ্যের সরকার যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেটা নিয়ে আলোচনা না করে পুজো কমিটির অনুদান বাড়াচ্ছে। খুবই দুঃখজনক। বাংলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, মানে বাংলা ভারতবর্ষকে পথ দেখায়, কিন্তু এই বাংলা মোদির অনুসরণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে অনুসরণ করছে। তাদেরও রাজনীতির মূল উপাদান হয়ে গেছে মন্দির এবং হিন্দুত্ব। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের নিয়ে রাজনীতি শুরু করলেন। প্রথমে মাশাআল্লাহ ইনশাআল্লাহ দুপাট্টা, ওড়নি, কলমা সব করলেন। সেখান থেকে আবার ভোল পাল্টে এখন সেইগুলো সব ত্যাগ করে দিয়ে এখন তিনি মন্দির তৈরি করছেন, এখন তিনি দুর্গা কার্নিভাল করছেন, এখন তিনি ওই আরতি করছেন, গঙ্গা আরতির ব্যবস্থা করছেন। আবার তিনি পূজা প্যান্ডেলের পিছনে পড়েছেন, পুরোহিতদের দিচ্ছেন। এটা আমি মুসলিম বলে মানে হিন্দু সম্প্রদায়ের বিরোধিতা করছি, হিন্দু ধর্মের, তা নয়। এটা সার্বিকভাবে রাজ্যকে পিছিয়ে দিচ্ছে। এই কদিন আগে উনি বললেন যে এই রাজ্যে 5টা রাজ্যের বোঝা নিয়ে চলেছে, ভিন রাজ্যের অবাঙালিরা এখানে গ্রাস করছে। কাল হয়তো বাংলা কথা বলা লোক পাওয়া যাবে না, তারা সব কবজা করে নিচ্ছে, ব্যবসা অমুক তমুক। এটা একটা বাঙালি জাতীয়তাবাদের একটা আন্দোলন উনি গড়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু আপনি ভেবে দেখেন, যে বাঙালি ভারতবর্ষকে পথ দেখাতো, বাঙালি বলেছে 12 মাসে 13 পার্বণ, তো যত সময় যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বাড়াচ্ছেন। আগে অষ্টমী, নবমী, দশমী 3 দিনের দুর্গাপূজা হতো, এখন উনি 10 দিন 11 দিনের ছুটি দিচ্ছেন এবং ছুটি দেওয়ার পরে আরও 4-5 দিন নিয়ে নিচ্ছেন রেড রোডে দুর্গা কার্নিভাল করতে। মানে ছুটির সংখ্যা বেড়েই চললো কাজের বিরুদ্ধে। এরপর ধরুন ভাইফোঁটা, ছট পুজো, রাখি বন্ধন, উৎসবে তো লক্ষ্মী পুজো, কালী পূজা, দুর্গা পূজা, জগদ্ধাত্রী পুজো, পূজার শেষ নেই। কিন্তু এটা তো মানুষের ব্যক্তিগত ধার্মিক ব্যাপারটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। সরকার এটাকে হাইজ্যাক করেছে। একটা শ্রেণী ছিল যারা ধর্ম নিয়ে ব্যবসা করতো, গরিব নিরীহ মানুষকে ঠকিয়ে পয়সা করতো। এখন এটার মধ্যে পলিটিশিয়ান হিসাবে এই বিজেপি যেমন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকে পুঁজি করেছেন, কিন্তু এতে আমরা পিছিয়ে পড়ছি। একটা মানুষ যদি বছরের মূল্যবান সময় শুধু পান্ডাল, পুজো, মন্দির করে এবং তার পিছনে তার মূল্যবান সময় এবং ইনভেস্টমেন্ট যদি লাগিয়ে দেয়, মারবাড়িরা এগিয়ে যাবে না কেন? মারবাড়িরা একটা পুজো বছরে করে, সেটা ওরা গণেশের পুজো করে, বা ওটা নবরাত্রি করে, বা যেটাকে আমরা বলি দিওয়ালি, সেই দিওয়ালির দিনে দোকান পরিষ্কার করে, দোকান সাজায়, কাস্টমারদের আপ্যায়ন করে। সেই দিনে কিন্তু তার ব্যবসা, কলকারখানা, দোকান নিয়ে পড়ে থাকে। যাদের ধ্যান জ্ঞান স্বপ্ন শুধু ব্যবসা, উন্নয়ন এবং টাকা, তো তারা এগিয়ে যাবে না। আপনারা ছোটবেলা থেকে ছেলেদের খেলাধুলায় দেবেন, একটু বড় হলে তবলা, হারমোনিয়াম, গান, কবিতা আবৃত্তি করবে, তার থেকে বড় হয়ে গেলে প্রেম করতে শুরু করবে, তার থেকে বড় হয়ে গেলে যাত্রা থিয়েটার করবে, এরপর চাঁদা তুলবে, পূজা পান্ডাল করবে। 1 মাস পর সেই কোটি কোটি টাকাগুলো আবার ভেঙে চুরে, এমনকি দেবী মূর্তিটাকেও ভেঙে নদীতে গিয়ে ভাসিয়ে দিয়ে চলে আসলো। আপনি যদি মাথাটা সবসময় এই সমস্ত জিনিসে, মেলা, খেলা, উৎসবে লেগে থাকে, তাহলে আমাদের কৃষ্টি, কালচার, শিক্ষা, দীক্ষা, বিজ্ঞানের উন্নয়ন হবে কি? আজ বিজ্ঞানের, মহাবিজ্ঞানের যুগে আপনি জাতিকে পিছিয়ে দিচ্ছেন। আমি বলবো না, অন্তত সরকার স্কুল করবে, হসপিটাল করবে, কি করে ছেলেরা রিসার্চে এগোবে, কি করে বাংলায় উন্নয়ন হবে, কি করে প্রোডাকশন বাড়বে, কি করে টেকনোলজিতে এগোবে, সেই সব না করে আপনি পূজা পাঠ, নামাজ, দরগা সব জায়গায় যাচ্ছেন। এটা বাঙালির জন্য, বাংলার জন্য একেবারেই ভালো না। আপনি জাতিকে পিছিয়ে দিচ্ছেন। এবং এই যে সাম্প্রদায়িক আবহ তৈরি হয়েছে, আমরা এই সাম্প্রদায়িক খচকাচানি ছাড়াও কিন্তু বাংলার মানুষ, সমস্ত জাতি ধর্মের মানুষ মিলেমিশে ছিল। কিন্তু আপনি এখন রামনবমীর সেই অস্ত্রের ঝঞ্ঝানানিকেও বাড়াওয়া দিয়েছেন। তো আপনি কোথাও না কোথাও মনে করছেন এই বাংলার মনে হয় ধর্মপ্রাণ মানুষ, এদের ধর্মের আফিম খাইয়ে ভুলিয়ে রাখলেই মনে হয় আপনার রাজনীতিটা হয়ে যাবে। আপনি বলছেন সামনে বছর 1,00,000 টাকা করে দেবো, তাহলে সব স্কুল কলেজগুলো, হাসপাতালগুলো বন্ধ করে দিয়ে রাজ্যের যত টাকা আছে সব পুজো, মন্দির এগুলো করতে দিয়ে দিন। এর পরিণাম রাম মন্দির করে মোদি পেয়ে গেছে। মানুষের কিন্তু খিদের থেকে বড় জিনিস নেই, পেট পুজো। আজকে আমরা যেটা দেখলাম যে শিক্ষকদের বেতন বাড়ছে না, তারা ডিএ চাইছে, বলছে কোষাগার শূন্য, শিক্ষক নিয়োগ নেই, এসএসসি হচ্ছে না, এমএসসি হচ্ছে না, মাদ্রাসায় নিয়োগ নেই। অনেক মাদ্রাসায় এখন প্রায় 500-র মতো মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ নেই। এই যেখানে শিক্ষক নিয়োগ নেই সেখানে বলছে টাকা নেই।
অথচ পুজো কমিটিকে টাকা দিচ্ছে। এটাই তো আমি বলছি যে এইগুলো সব তুলে দিক। স্কুলে যদি শিক্ষক না থাকে তাহলে ছাত্র যাবে না, তারা প্রাইভেট স্কুলে যাবে। তাহলে আদানি আম্বানির সঙ্গে আপনার দোস্তি হচ্ছে, ওদের স্কুলগুলো বাড়াতে হবে, কর্পোরেট ওয়ার্ল্ডগুলো, হকারগুলোকে মেরে ফেলতে হবে যাতে মল, সুপার মলগুলো, অনলাইন সার্ভিসগুলো চলে। আপনার স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ করে দিতে হবে, হাসপাতালে ওষুধ চিকিৎসক কিছু থাকবে না, মানে সেইখানে কর্পোরেট কোম্পানিগুলোর হসপিটাল চলবে, গরিব মানুষের চিকিৎসা হবে না। এইটা একটা কর্পোরেট এজেন্ডা। এটার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সূক্ষ্মভাবে চলছেন এবং উপরে ধর্মের প্রলেপটা লাগাচ্ছেন। এই ভয়ঙ্কর যে ক্রাইসিসের দিকে আমরা এগোচ্ছি, আজকের দিনে প্রচারের মাধ্যমে উন্নয়নের ঢাকঢোল বাজানো হচ্ছে। আপনি দেখবেন কলকাতায় কোনো সরকারি পরিবহন নেই, আমরা সব প্রাইভেট বাসের উপরে নির্ভর করছি। পৃথিবীর সমস্ত উন্নত দেশে সরকারি ট্রান্সপোর্টেশন থাকে। তাহলে এই রাস্তার চতুর্দিকে যদি শুধু মন্দির হয়, পূজা হয়, পান্ডাল হয়, এইটা কি সরকারের এজেন্ডা? মানুষ করুক না, পুজো করুক, নামাজ পড়ুক, কে মঠে যাবে, কে গির্জায় যাবে, এটা করুক, কিন্তু সরকার কেন এইটা নিয়ে এত ইনভলভ? এবং শুধু ইনভলভ তো নয়, সরকার তার রাজকোষ খালি করে সেখানে টাকা ঢেলে দিচ্ছে। এতে কি সত্যি হিন্দুদের উপকার হবে? এই রাজ্যে যদি শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়ে তাহলে কি এদেশের বাঙালির উন্নতি হবে? আপনি যে বাঙালিদের জন্য এত চিন্তা ভাবনা করছিলেন নাকি এখানে সব হিন্দিভাষীরা গ্রাস করে নিচ্ছে, তাহলে আপনি রায়গঞ্জ থেকে এইমসটাকে তুলে এখানে আনলেন কেন? উত্তরবঙ্গে কি বাঙালি থাকে না? জেলাগুলোতে, গ্রামগুলোতে বাঙালির অবস্থান বেশি, সেইখানে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কোনো ব্যবস্থা নেই, সেখানে যোগাযোগ ব্যবস্থার কোনো ভালো পরিকাঠামো নেই। আমরা এখান থেকে আসানসোল চলে যাই 3 ঘন্টায়, 2.5 ঘন্টাতেও চলে যাই। আমরা এখানে মুর্শিদাবাদে যাই 4 ঘন্টায়, লালগোলা যেতে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। তাহলে উন্নতি কোথায়? এটা না হলে রেলের ব্যবস্থা, এখনও ন্যাশনাল হাইওয়ে এখনও কমপ্লিট হয়নি, জমি অধিগ্রহণ কমপ্লিট হয়নি। আপনি কোন দিকে রাজ্যকে নিয়ে যাচ্ছেন? যে পুরো ওভারঅল বাঙালি জাতিকে একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড় করাচ্ছেন। কারণ শিক্ষা আর রোজগার, এই দুটো হচ্ছে মানুষের জীবন শক্তি, চালিকা শক্তি। এই দুটো জিনিসকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ রাজ্যের 80 লক্ষ যুবক ভিন রাজ্যে গিয়ে কাজ করছে। এবারে আপনি হিন্দিভাষী আর বাংলাভাষীর যদি লড়াই লাগিয়ে দেন, তাহলে ওই 80 লক্ষ যুবককে কিন্তু আগামী দিনে ফিরে আসতে হবে। তাহলে তাদের জন্য কি করেছেন? এই 80 লক্ষ যুবকের মধ্যে কিন্তু 50 লক্ষ অন্তত মুসলিম যুবক পাবেন। তাহলে আপনি আর বিজেপি এই যে কাওয়াড়িয়ার কেস করে দোকানে নাম লিখো বলে মানুষের জীবিকা ধ্বংস করার চেষ্টা করছে, তো কোথাও না কোথাও আপনিও সেই মানুষের জীবিকা ধ্বংস করারই চেষ্টা করছেন। ভারতবর্ষ মাল্টিকালচারাল একটা কান্ট্রি, এখানে বহু জাতি বহু ধর্মের বাস। এখানে যদি জাতপাত ধর্ম নিয়ে একই ভারতবর্ষের মাটিতে ভেদাভেদ শুরু হয়, যেটা আসামে একসময় বাঙালি খেদা হয়েছিল, মহারাষ্ট্রে এখন আমচি মুম্বাই হয়েছিল, মারাঠি মানুষ হয়েছিল, এখন যদি আপনি এইখানে সেই অরাজকতা তৈরি করেন, দেখুন দিল্লি, মুম্বাই, মাদ্রাস আর কলকাতা স্বাধীনতার আগে থেকে কসমোপলিটন সিটি, সমস্ত ভারতবর্ষের মানুষ এখানে বাস করে। এটা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল, বহু কাল ধরে মানুষ এখানে আছে। আপনি এই যে ধর্মের ব্যাপার এবং জাতপাতের ব্যাপার নিয়ে আসছেন, এইটা বাংলাকে ধ্বংস করে দেবে। কারণ বাংলায় রোজগার নেই, কলকারখানা উঠে গেছে, শিল্প উঠে গেছে। আমাদের ছেলেরা সত্যি কথা বলতে কি বাইরে গিয়ে কাজ করে বলে এই বাংলার দোকানগুলোতে, মুদির দোকান, রেশন দোকান যাই বলেন, এগুলি যে চলছে, তার কারণ আমাদের ছেলেরা ভিন রাজ্য থেকে বা বিদেশ থেকে রোজগার করে টাকা নিয়ে আসে। এই রাজ্যে ব্যবসা নেই, রোজগারের কোনো পরিকাঠামো নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেটা নিয়ে রাজ্য সরকারের কোনো হেলদেল নেই। হঠাৎ করে একদিন নির্দেশ দিলেও বাড়ানো যাবে না, ট্যাক্স পোর্ট কদিন ধরে মার্কেটে ঘুরলো, কিন্তু তারপরেও দাম কমেনি, বরং আরও দাম বেড়েছে সবজি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সেখানে সেই বিষয়ে সক্রিয়তা না দেখিয়ে দেখা যাচ্ছে পুজো কমিটির ব্যাপারে সক্রিয়তা। মানুষ যদি এই জিনিস পছন্দ করে, তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে এই করে আমি জিতছি, মানুষ ভোট দিচ্ছে, কখনো বিজেপির ভয়ে, কখনো অন্য কারণে। তো উনি ইমাম মুয়াজ্জিনকে কন্ট্রোল করেছেন, বাউলকে করেছেন, পুরোহিতকে করেছেন, ক্লাবগুলোকে করেছেন, পুলিশ ওনার নিজস্ব ফোর্স, সিভিক পুলিশ করেছেন। এইভাবে উনি একটা রেজিমেন্ট তৈরি করছেন যে আমি বন্দুক দিয়ে, লাঠি দিয়ে, আবার ধর্মের মলম লাগিয়ে আমি এটাকে কন্ট্রোল করব। উনি ফর্মুলা আবিষ্কার করছেন। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ায়, জিএসটির বিরুদ্ধে আজ পর্যন্ত উনি কোনো কথা বলেননি। জিএসটির অর্ধেক ভাগ তো উনি পান, অতএব জিনিসপত্রের দাম বাড়ছে। বিদ্যুৎ ওনার, ভারতবর্ষের সব থেকে দামি বিদ্যুৎ আমরা ব্যবহার করি। সবজি, ভারতবর্ষের সব থেকে বেশি দামি সবজি আমরা করি, অথচ পশ্চিমবাংলা শস্য শ্যামলা একটা ভূমি, যেখানে
আনাচে কানাচে সমস্ত দিকে সবজির চাষ হয়, প্রচুর সবুজ জায়গা, সেখানে আমরা সব থেকে দামি সবজি খাচ্ছি। এই যে সিন্ডিকেটগুলো, এরা প্রচুর চাঁদা দেয়, বিদ্যুৎ কোম্পানিগুলো ওনাকে প্রচুর চাঁদা দেয়, ডোনেশন দেয়। তো ওনার যদি ইচ্ছা থাকতো তাহলে এইগুলোকে কন্ট্রোল করতেন। দেখুন, কেজরিওয়ালের একটা এজেন্ডা ছিল, আমি জল ফ্রি দেবো, আমি বিদ্যুৎ ফ্রি দেবো, আমি স্কুল ফ্রি দেবো, শিক্ষা ফ্রি দেবো এবং স্বাস্থ্য ফ্রি দেবো। শ্রীমতী বন্দ্যোপাধ্যায় আমাদের ফ্রি করছেন ধর্ম, কিন্তু ধর্ম আমার না হলেও চলবে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, সরকারকে এর দায়িত্ব আমরা দিইনি। আমরা কখনো বলিনি আপনি মন্দির চালান, মসজিদ চালান, পুরোহিত দিন, ইমাম ভাতা দিন, এইটা আমাদের কোনো ডিমান্ড ছিল না। এমনকি ইমাম পুরোহিতদেরও কোনো দিন আন্দোলন হয়নি এটা নিয়ে। কিন্তু সেই জায়গায় উনি, যেটা আমাদের দরকার, আমার শিক্ষা দরকার, স্কুলে শিক্ষক নেই, কলেজে প্রফেসর নেই, হাসপাতালে ডাক্তার নেই, বেড নেই, ওষুধ নেই, কিছু নেই, হ্যাঁ, অথচ উনি জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন, উনি স্কুল বন্ধ করে মদের ঠেক খুলছেন, লাইসেন্স দিচ্ছেন ঢালাওভাবে, বাড়িতে বসেও দরকার হলে মদের ঠেক চালিয়ে যাও। এতে সমাজ তো ধ্বংস হবে। যেহেতু আবগারি দপ্তরের ওখানে প্রচুর টাকা রোজগার হয়, ট্যাক্সটা ওখানে খুব বেশি, তো এই জিনিস চলছে। উনি এইটা একটা ফর্মুলা আবিষ্কার করেছেন। এখন মানুষকে, সমাজকে ভাবতে হবে যে ধর্মের প্রলেপ দিয়ে শুধু পূজা, মন্দির, মসজিদ করে পেট ভরবে কি, নাকি বাঁচার জন্য রোজগারও প্রয়োজন, শিক্ষারও প্রয়োজন, স্বাস্থ্যেরও প্রয়োজন। মানুষ যদি প্রয়োজন মনে করে তাহলে মানুষ আগামী দিনে সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনও ওই ধর্মের আফিং খাইয়ে যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, এই যে আপনি বলছেন যে শিক্ষক নিয়োগ, এগুলো সব পরীক্ষা হয়, বাতিল হয়, রেজাল্ট বেরোয়, রিক্রুটমেন্ট হয় না, আলটিমেটলি উনি মাঝে মাঝে হাইকোর্ট যান, সুপ্রিম কোর্টে যান, আটকে রেখেছেন, লেখাপড়াটাকে পুরো ধ্বংস করে দিয়েছেন। বিএসএনএল সিম খুঁজছেন? জিও, এয়ারটেল বা ভিআই থেকে পোর্ট করে বিএসএনএল এ যুক্ত হতে চান? তাহলে আজই চলে আসুন ওয়েলকাম টেলিকমে। আমাদের ঠিকানা সাতুলিয়া চৌমাথা বাজার, বাগজোলা খালপাড় রোড। যোগাযোগ 8617613417।